এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধানে কত চাল, তা এবার হারে হারে টের পাচ্ছে সরকার। এই সরকারের মূল খুঁটি হল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের সাথে যোগাযোগ। আমেরিকান এই ডিপ স্টেট মূলত ডক্টর ইউনুসের কথায় বর্তমান সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসের কথায় যদি মার্কিন এই ডিপ স্টেট বাংলাদেশ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে কি হবে? প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে 7-এর ক ধারা এবং খ ধারা। সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে, উনি তো এই কাজই করছে। চালের যে বাফার স্টক ছিল সেগুলো এখনো ব্যবহার করছে। আমাদের রাখা জিনিসগুলি খেয়ে ওই সুদখোর পাটপার ইনুস সে মহা আনন্দেই চলে গেছে। আর এখন আসছে আরেকজন যে একেবারে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ। আমার কথা না, আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেছে। সে হচ্ছে প্রধানমন্ত্রী। কি আশা করেন তার কাছ থেকে কি দিতে পারি? বড় একটা দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, তারা একটা মাইনকা চিপাই আছে। এই সুযোগে ভুক্তদের পাংখা গজাইছে। তো আপনারাও দুশ্চিন্তা করেন না, আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে, আপনারা কি মনে করেন? থাকবে? থাকবে না। এই যেই সংসদে পাশ হয়েছে নিষেধ, সেই সংসদেই আবার এটা পাশ হবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। পদত্যাগের ঝড়ে টালমাটাল পুরো সরকার। একের পর এক অস্থিরতায় বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যত হিমশিম খাচ্ছেন। সবকিছু সামাল দিতে গিয়ে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সরকার। চারিদিকে শুধু পদত্যাগের খবর। প্রশাসনের ভেতরেও অস্থিরতার ছাপ স্পষ্ট। রাষ্ট্র পরিচালনার চাকা যেন ঠিকভাবে ঘুরছেই না। প্রতিদিন ঘটছে নতুন নতুন চমকপ্রদ ঘটনা, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও বিস্মিত। এভাবে কি আদৌ দেশ চালানো সম্ভব? কত ধানে কত চাল, তা এবার হারে হারে টের পাচ্ছে সরকার। চারপাশের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে পুরো রাষ্ট্রযন্ত্র যেন এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। এক কথায় লেজে গোবরের অবস্থা। একের পর এক গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশনের সব সদস্যের একযোগে সরে দাঁড়ানো, এসব কোনো সাধারণ ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি BSEC বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরা ধারাবাহিকভাবে পদত্যাগ করেছেন। এমনকি এক পর্যায়ে পুরো কমিটি ভেঙে দিতে হয়েছে। এতে শেষ নয়, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার বা পদত্যাগের খবরও নিয়মিত আসছে। সব মিলিয়ে চারিদিকে যেন পদত্যাগের এক অভূতপূর্ব হিড়িক চলছে, যা স্বাভাবিক প্রশাসনিক চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই ধারাবাহিক পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। বহির্বিশ্বে এটি একটি নেতিবাচক বার্তা দিচ্ছে, যেখানে স্থিতিশীলতার বদলে অস্থিরতার চিত্রই বেশি ফুটে উঠছে। আর মজার ব্যাপার হলো, এই পদত্যাগগুলো যারা করছেন তাদের অনেকেই কিন্তু ডক্টর ইউনুসের নিজস্ব লোক। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ইউনুসের লোকদের সরিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকারের মূল শক্তির জায়গাটা কোথায়? একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই সরকারের মূল খুঁটি হল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের সাথে যোগাযোগ। আমেরিকান এই ডিপ স্টেট মূলত ডক্টর ইউনুসের কথায় বর্তমান সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বা তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। এখন ভাবুন তো, ডক্টর ইউনুসের কথায় যদি মার্কিন এই ডিপ স্টেট বাংলাদেশ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে কি হবে? কোনো সন্দেহ ছাড়াই বলা যায় সরকার একদম ধপাস করে পড়ে যাবে। বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখবেন মার্কিন ডিপ স্টেট নিজেরাই এখন চরম সংকটের মুখে। ইরানে তারা ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আর যদি তারা সেখানে পরাজিত হয়, তবে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতিগত আধিপত্য বা হেজিমনি রয়েছে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজ নিজেদের এই পতন ঠেকাতে তারা তখন মরিয়া হয়ে উঠবে এবং আশপাশে যাকে পাবে তাকেই কামড় দেবে। সে কামড়টা কিন্তু বাংলাদেশের উপরেও বসাতে পারে তারা। এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস ছাড়া বর্তমান সরকারের পরিস্থিতি সামাল দেওয়া আর কোনো বিকল্প নেই। কিন্তু সেই ইউনুসের লোকেরাই যখন পদত্যাগ করছেন, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয়। ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বের সভ্য সমাজের কাছে এবার তা সুস্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ থেকে মানবাধিকার ধারণা পুরোপুরি উঠিয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার কমিশনের সব সদস্য যখন একসাথে পদত্যাগ করেন, তখন বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠাই স্বাভাবিক। চারিদিকে এই বিশৃঙ্খলার মধ্যে শিরিন শারমিনকে গ্রেফতার এবং পরবর্তীতে তাকে জামিন দিতে বাধ্য করার ঘটনা প্রমাণ করে যে সরকার কতটা বেকায়দায় রয়েছে। এবার আসা যাক ভারতের প্রসঙ্গে। শুধু দেশের ভেতরেই নয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকের চোখে পড়ছে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এক ধরনের অতিরিক্ত নির্ভরতার চেষ্টা। এর পেছনের কারণও খুব একটা অজানা নয়।
বর্তমানে অর্থনীতির চাপ স্পষ্ট। ডলার সংকট, আমদানি বাণিজ্যের স্থবিরতা সব মিলিয়ে কোষাগারের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাণিজ্যের একটি বড় সুবিধা ছিল এশিয়ান ক্লিয়ারিং হাউস ব্যবস্থার মাধ্যমে 3 মাস পর পর বিল পরিশোধের সুযোগ। যেখানে সাধারণত তাৎক্ষণিক পরিশোধ করতে হয়, সেখানে এই সময়সীমা নিঃসন্দেহে একটি বড় স্বস্তি দিত। কিন্তু এখন সেই সম্পর্কেও ভাটা পড়েছে বলে আলোচনা চলছে। বিকল্প পথ খোঁজার সুযোগও সীমিত হয়ে যাচ্ছে। একই সময় চায়না থেকে প্রত্যাশিত সাড়া মিলছে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের আশায় খলিলুর রহমানকে ভারতে পাঠানো হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ থেকেও দৃশ্যমান কোনো ইতিবাচক ফল আসেনি বলেই আলোচনায় উঠে আসছে। কূটনৈতিক সফরের সাফল্য সাধারণত বোঝা যায় নির্দিষ্ট অর্জনের মাধ্যমে, যেমন উচ্চ পর্যায়ের সফরের সময়সূচি নির্ধারণ, নতুন বাণিজ্য চুক্তি কিংবা যৌথ ঘোষণা। উদাহরণস্বরূপ নরেন্দ্র মোদীর সম্ভাব্য বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ বা তারেক রহমানের ভারত সফরের সূচি চূড়ান্ত হওয়া, এসব কিছু হলেও সেটাকে অগ্রগতি বলা যেত, কিন্তু তেমন কিছুই ঘটেনি। তাহলে প্রশ্ন আসে, এই দূরত্ব কেন? আন্তর্জাতিক কূটনীতিতে একটি প্রচলিত ধারণা আছে, বন্ধুর শত্রু নিজেরও শত্রু। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবং তাকে ফেরত চাওয়ার মতো বিষয়গুলো সম্পর্কের উপর প্রভাব ফেলেছে বলেই অনেকে মনে করেন। এর উপর আবার শিরিন শারমিনকে গ্রেফতারের ঘটনায় ভারতকে আরও বেশি অসন্তুষ্ট করেছে। পরিস্থিতিকে শান্ত করতে শেষ পর্যন্ত শিরিন শারমিনকে জামিন দিতে বাধ্য হয়েছে সরকার। না হলে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতাকে এত সহজে জামিন দেয়া হতো না। সরকারের এই বেপরোয়া আচরণের আরেকটি উদাহরণ হল 111-এর কুশীলবদের ধরা। মজার বিষয় হলো, এই 111-এর কুশীলবরা কিন্তু সরাসরি দিল্লির সেবা দাস হিসেবে পরিচিত। যদি 111 এবং বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হয়, তাহলে চোখ বন্ধ করে সেখানে ভারতের সম্পৃক্ততা বেরিয়ে আসবে। কিন্তু যে সরকার ভারতের উপর এতটা নির্ভরশীল বা যে মার্কিন ডিপ স্টেটের উপর এত ভর করে ক্ষমতায় এসেছে, তাদের পক্ষে কি এই তদন্ত শেষ করা সম্ভব? পুরোটাই একটা গোলক ধাঁধা। মানবাধিকার নিয়ে যে এই আন্তর্জাতিক কেলেঙ্কারি পরিণতি সরকারের জন্য শুভ হবে না, এভাবে রাষ্ট্র চালানো যায় না। সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে। জুলাই বিপ্লবের সনদ বাতিল করা বা জনগণের সাথে প্রতারণা করার মতো কাজগুলো তখন কোনো সরকার করতে পারে যখন তাদের ভিত্তি অত্যন্ত মজবুত থাকে। একটি সরকার যখন বিরোধী দলের যে কোনো আন্দোলন কঠোর হাতে দমন করার ক্ষমতা রাখে, পুলিশ বা প্রশাসনকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে যাকে খুশি তাকে জেলে ভরার ক্ষমতা অর্জন করে। এক কথায়, যখন তারা পুরোপুরি ফ্যাসিস্ট হয়ে ওঠে, কেবল তখনই এমন সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু বর্তমান সরকার তো একটি ইনফ্যান্ট বা শিশু সরকার। এদের তো এখনো হানিমুন পিরিয়ডই শেষ হয়নি। এই অবস্থায় প্রশাসনকে নিজের মতো গুছিয়ে না নিয়ে, সব বিরোধী দলকে কোণঠাসা করার শক্তি অর্জন না করেই তারা ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। এই অপরিপক্কতার কারণে চারিদিকে পদত্যাগের হিড়িক লেগেছে। একজন বিচারপতি বা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদত্যাগে একটি শক্তিশালী ফ্যাসিস্ট সরকারের কিছু যায় আসে না, কিন্তু এই শিশু সরকারের জন্য এটি একটি বিশাল ধাক্কার। ডক্টর নাবিল ইদ্রিস, যারা মানবাধিকার কমিশনে ছিলেন, তাদের মতো নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ বাংলাদেশের আর দ্বিতীয়টি নেই। আওয়ামী লীগের চরম দুঃসময়েও তারা মানবাধিকার নিয়ে কাজ করেছে। আজকে তাদের মতো মানুষ যখন অসহায় হয়ে পদত্যাগ করতে হয়, তখন বুঝতে হবে মানবাধিকারকে গলাত করা হচ্ছে। অর্থনীতির দিকে তাকালেই সাধারণ মানুষের কষ্টটা আরও স্পষ্ট হয়ে ওঠে। অনেকেরই মনে হচ্ছে গত 17 বছরের মধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি মানুষ আগে পড়েনি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যেন নাভিশ্বাস উঠে গেছে। প্রতিদিনের জীবনযাপনই হয়ে উঠেছে এক ধরনের সংগ্রাম। জ্বালানি খাতের দিকে তাকালেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ হিসেবে ভারতের গ্যাসের দাম যেখানে তুলনামূলকভাবে 240 থেকে 300 টাকার মধ্যে, সেখানে বাংলাদেশে একই গ্যাস কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকায়, আর কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি। এই বিশাল পার্থক্য স্বাভাবিকভাবে প্রশ্ন তোলে, এই বাড়তি চাপের দায় কার উপর বর্তায়? প্রশ্নটা এখানেই থেমে থাকে না। এভাবে কি একটি দেশ চলতে পারে? বাস্তবতা বলছে এভাবে দীর্ঘদিন চলা সম্ভব নয়। সাধারণ মানুষের সহনশীলতার একটা সীমা আছে, আর সেই সীমা ক্রমেই পরীক্ষার মুখে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সব ধরনের অনিয়ম, প্রতারণা ও স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধ করে যদি সরকার সত্যিকার অর্থে জনগণের কল্যাণকে প্রাধান্য দেয়, তাহলে জনগণও স্বাভাবিকভাবেই পাশে দাঁড়াবে। আচ্ছা, কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে, তাদের সময় মতো হামের টিকা দেওয়া হয়নি। কোভিডের সময় একদিকে যেমন আমরা কোভিড ভ্যাকসিন দিচ্ছি, অন্যদিকে শিশুদের যে ভ্যাকসিনগুলি, সেই হামের জন্য, তারপরে ডিপিটি মানে হুপিকপ, তারপরে জ্বর, সর্দি কাশি, যা কিছু সব, এমনকি যক্ষা, প্রত্যেকটা টিকা আমরা সময় মতো দিয়েছি। ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছি আমরা, এমনকি কৃমির ওষুধ পর্যন্ত খাইয়েছি। তখন তো সারা বিশ্ব অর্থনীতি স্থবির, কই আমরা তো থেমে যাইনি। মানুষের পাশে দাঁড়াতে চাইলে দাঁড়ানো যায়, কাজ করা যায়। কিন্তু আজকে কি অবস্থা? আজকে কৃষক চাষ করতে পারার সার নেই, 5-5টা সার কারখানা বন্ধ, সেচ প্রত্যেকটা সেচের জায়গায় দখল করে নিল বিএনপি, মানে ওই জামাত শিবির আর বিএনপি। সেচের পানি তুলতে গেলেও কৃষকদের চাঁদা দিতে হবে, আবার যে ফসল ফলবে সেখান থেকেও চাঁদা দিতে হবে। এ কি জুলুম অত্যাচার, এ কি নির্যাতন! আমরা তো কৃষকদের হাতে সেচের ব্যবস্থা ছেড়ে দিয়েছিলাম, তাদেরকে কারো কাছে চাঁদা দিতে হতো না, কিন্তু সেই চাঁদাও দিতে হয়। আর এখন তো তাও বন্ধ, কারণ বিদ্যুৎ নেই। কেন বিদ্যুৎ থাকবে না? 3200 মেগাওয়াট, পরে আর কিছু বাড়ে 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। সেই বিদ্যুৎ আমরা প্রায় 30,000 মেগাওয়াটে উন্নীত করি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই। প্রতিটি কৃষক, তাদেরকে বিদ্যুতে আমরা 20% করে ভর্তুকি দিতাম। সেচের পানি যাতে মানে নষ্ট না হয়,
ড্রেন, পাকা ড্রেন কেটে দেওয়া, সুতুলি পাইপ দেওয়া, সময় মতো সেচের ব্যবস্থা, সেটা আমরা করে দিয়েছিলাম। কৃষক যা উৎপাদন করবে, উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। যে কোনো একটা কিছু, সেটা যেমন আলু উৎপাদন বেশি হলো, বেশি হলে চাহিদা কমে গেলে দাম কমে যাবে, আমরা সাথে সাথে সেই আলু সরকারের পক্ষ থেকে নিয়ে আমরা যখন ওএমএস দিয়েছি, সেখানে আমরা আলু দিয়েছি। আমরা যে সাধারণ মানুষকে বিনামূল্যে যাদেরকে আমরা চাল দিই, তাদের সেই সাথে আলু কিনে দিয়ে দিয়েছি, যাতে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। আজকে আমরা কি দেখি, আলু চাষ করলে, আলু উৎপাদন করে হাটে যে বিক্রি করতে পারে না, এক মণ আলু যদি একসময় 10 টাকা 20 টাকা দাম হয়, কৃষকের তো দাম মানে কি, তার কোনো উৎপাদনের যে খরচ, তাও তো ওঠে না। দেখবে কে? দেখার কেউ নেই। সরকার কি আছে? সরকার নাই। হ্যাঁ আছে। আওয়ামী লীগ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করলো, আওয়ামী লীগ দেশকে উন্নত করলো, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিল। এবারেও 2009 সালে যখন সরকার গঠন করি, 26 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। অথচ 2001 সালে আমি যখন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করি, তখন তো আমি 26 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রেখে এসেছিলাম। তাহলে 8 বছর পরে যখন আবার সরকার গঠন করি, তখন দেখি ওই পরিমাণ খাদ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতিতে কেন হলো? কারা করলো? আজকে আমরা দেখি কৃষকের মধ্যে হাহাকার, সার নাই, সেচ নাই, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ সেচে মেশিন চালাবার তেল নাই, পানি নাই, গ্যাস নাই, সাধারণ মানুষ হাহাকার করে যাচ্ছে। শুধু কৃষক না, আজকে শ্রমিকরা শ্রমের মূল্য পায় না, তেল গ্যাস নেই, তারা যে কাজ করে খাবে, সেই স্কুটার বলেন বা সেই 3 হুইলার বলেন অথবা বাস, সব কিছু, এমনকি সাধারণ মানুষ তার গাড়িটাই চালানো আজকে কষ্টকর। কেন? তেল নাই। কোভিডের সময় তো সব কিছুই বন্ধ ছিল, আমদানি বন্ধ ছিল। কই, তখন তো কোনো সমস্যা আমরা হতে দেইনি। তাহলে এখন কেন এই সমস্যা হবে? যা মজুদ রেখে আসলাম, তা গেল কোথায়? অবশ্য সারের যে বাফার স্টক রেখে দিয়েছিলাম বা চালের যে বাফার স্টক ছিল, সেগুলি এখনো ব্যবহার করছে। আমাদের রাখা জিনিসগুলি খেয়ে ওই সুদখোর বাটপার ইনুস সে মহা আনন্দেই চলে গেছে। আর এখন আসছে আর একজন, যে একেবারে গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ। আমার কথা না, আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেছে। সে হচ্ছে প্রধানমন্ত্রী। কি আশা করেন তার কাছ থেকে? কি দিতে পারি? দেশটাকে জানতে হয়, দেশের মানুষকে ভালোবাসতে হয়, তবেই না কাজ করতে পারে। তাদের মধ্যে তো সেই দায়িত্ববোধ নেই। এসেছে তো পয়সা বানাতে। শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা চলে গেল, ইনুসও খেয়ে গেছে, তারেক বাহিনীও খেয়ে যাচ্ছে। চমৎকার, দুজনে ভালোই মিলে গেছে। আমি একটা কথাই বলবো, যে এখন যে কৃষক যে দুরবস্থা, এ তো চলতে পারে না। প্রত্যেকটা অঞ্চলে কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, সমস্যাগুলি জানতে হবে, এবং কৃষকদের নিয়েই মানববন্ধন করতে হবে, মিছিল মিটিং করতে হবে, লিফলেট বিলি করতে হবে, এবং দাবি তুলতে হবে যে আমরা সার চাই, সেচ চাই, তেল চাই, বিদ্যুৎ চাই, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষকের পেটে লাথি মারা চলবে না। এই দাবি নিয়ে আজকে নামতে হবে। কেন কৃষক লীগের প্রেসিডেন্ট আজকে বন্দী থাকবে? তার অপরাধটা কি? আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, না হলে প্রায় 5-6 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আর যাদের মামলা নেই, অজ্ঞাতনামাতে সেই মামলা ধরে দেয়। এক একজনের বিরুদ্ধে কতগুলি করে মামলা, তারপরে কারাগারে বন্দী। মুক্তিযোদ্ধা, প্রেসিডেন্ট মেম্বার অথবা MP, মন্ত্রী, যারা যুদ্ধ করেছে, যারা দেশ স্বাধীন করেছে, আরে দেশটা স্বাধীন হয়েছে বলেই না এরা এত পদ পাচ্ছে, এত কিছু পাচ্ছে। আজকে সেই যারা স্বাধীনতা এনে দিল, তাদের হাতে হাত করা ছাত্রলীগ, আমাদের অন্যান্য নেতাকর্মী, তাদেরকে অযথা ডান্ডা বেরি পরিয়ে নির্যাতন করছে, সেলে রাখছে। জেল কোর্টটা পুজো মানে না, জেল কোর্টে ওরা মানে না। আইন নাই, আদালত নাই, থাকবে কোত্থেকে? হিউজ ক্ষমতা আসার জন্য সাথে সাথে লাঠি সোটা নিয়ে চিফ জাস্টিস থেকে শুরু করে সমস্ত জজদের পদত্যাগ করায়। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখা যায় ছাত্ররা শিক্ষকদের মেরে ধরে তাদের পদত্যাগ করায় বা তাড়িয়ে দেয়। একদিকে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বেয়াদব বানাচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। এমনকি আজকে আইনের শাসন নাই, আর মিথ্যা মামলা, আর সাথে সাথে শাস্তি, মৃত্যুদণ্ড আর শাস্তি, এগুলো এত সহজ হয়ে গেছে বাংলাদেশে, যা তা বলার মতো না। তারা কি ভেবেছে কি? আওয়ামী লীগকে ওরা ব্যান্ড বললো আর ব্যান্ড হয়ে গেল? কারা ব্যান করে আওয়ামী লীগকে? যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মানুষ হত্যা করে। তারেক লন্ডন থেকে বলে লাশ ফেলেন, সরকার পড়ে যাবে, আর ইউনুস লাশ ফেলে। চমৎকার কম্বিনেশন দুজনের। এইরকম চমৎকার মিল বোধহয় কোনোদিন পাওয়া যায়নি। যে দেশটা মাত্র এই 2024 সালের 5 আগস্ট এক পর্যন্ত যেখানে মানুষের সব অধিকার ছিল, আজকে সব এক একে শেষ। জুলাইয়ের 15 তারিখ থেকে হত্যাকাণ্ড শুরু করলো। হত্যা শুরুই করলো আমার ছাত্রলীগের ছেলে সবুজ আলীকে দিয়ে, কিন্তু সবুজ আলী শহীদ হতে পারলো না। আর আবু সাইদ, যার বুকে গুলি লাগে নাই, তার বুকে গুলি লেগে নাকি সে মরে গেল। এখন পোস্টমর্টমে বেরোলো, তার বাবা সাক্ষী দিল ওর মাথার পিছনে আঘাত লেগেছে, বুকে কোনো গুলির চিহ্ন নাই। কিন্তু তারপরও সারা বিশ্ব জুড়ে রটালো কি, আবু সাইদ বুকে গুলি খেয়ে তাকে পুলিশ নাকি মেরে ফেলেছে, আমি নাকি হত্যা করেছি। তো গুলিটা কোথায় লাগলো? এত কোনো প্রমাণ নাই। মিথ্যা 1400 মানুষ নাকি আমি হত্যা করেছি, আজ পর্যন্ত কিন্তু তালিকা দিতে পারিনি। আর জাতিসংঘ ওই ইনুসেন্ট জাতিকে যা তৈরি করে দেয় তাই লিখে দিয়ে এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী দিল, কিন্তু আজকে প্রমাণ কি করতে পেরেছে? পাইনি। আমি কেন মানুষ হত্যা করতে যাবো? আমি যখনই শুনলাম লাশ ফেলবে, আমার তখনই যে এই লাশ তো, এটা তো পুলিশের গুলিও না, কিছু না, এখন বেরোচ্ছে স্নাইপার রাইফেল দিয়ে একের পর এক যে হত্যাকাণ্ড করে, সমস্ত দোষ আওয়ামী লীগের উপর। হত্যা করলো ইনুস তারেকরা মিলে, জামাত, ইনুস, তারেক, এরাই তো মিলে হত্যা করলো।
আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, এদেরকে যারা এই হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের দেওয়া হলো দায় মুক্তি। আইন নাই, আইনের শাসন নাই, বিচার নাই, লেখাপড়ার সুযোগ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, সার নাই, মানুষের কাজ নাই, শিল্প কারখানা বন্ধ, আর আওয়ামী লীগের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী করে রেখেছে। প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, পুড়িয়ে মেরেছে, লাশ ভাসিয়ে দিয়েছে, একটা বাড়িতে আগুন দিয়েছে, 5-6 জন করে মারা গেছে, এমনকি 32 নম্বরে আগুন দিয়েছে, সেখানেও লাশ রাস্তায় পড়ে, সেগুলি শনাক্ত হয়নি, তাদের নাম ঠিকানাও এখনো পাওয়া যায়নি। হাজার হাজার পুরুষ মেয়ে পা বেঁধে ঝুলানো, আওয়ামী লীগ মেয়ে, যুবলীগ, ছাত্রলীগ মেয়ে পা বেঁধে ঝুলানো, তাদের উপর নির্যাতন, শুধু ঢাকা শহর না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এত অবিচার, এত অন্যায়, এত অত্যাচার, এত নির্যাতন যারা এটা করছে তাদের আমি জনগণকে আহ্বান করবো যে বিচার আপনাদের কাছে দিতে চাই। আমরা কোনো অন্যায় করিনি, আমি কোনো মানুষ খুন করে ক্ষমতা আসিনি, আমি জনগণের শক্তিতেই ক্ষমতা এসেছি। মানুষের লাশ ফেলে আমার ক্ষমতায় আসার কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু মৃত্যু অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, বারবার তো মৃত্যুর মুখোমুখি হয়েছি। কিন্তু এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করেছি এবং করেও ফেলেছিলাম। সেই দারিদ্রের হার আমি মাত্র 18% নামিয়ে এনেছি, হত দরিদ্র মাত্র 5%। আর 2টা মাস সময় পেলে বাংলাদেশ হতো হত দরিদ্র মুক্ত বাংলাদেশ, একটা মানুষও গৃহহীন ভূমিহীন থাকতো না। কিন্তু আজকে আবার মানুষের ঘর নাই, বাইরে সব জ্বালিয়ে পড়ে ছাড়কার। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট, এই এত লুটপাট করা জিনিস যে তারা নিয়ে গেছে, লজ্জা করে না অন্য জিনিস লুট করে খেতে? যারা নেয় আবার অনেকে ভিক্টরি দেখায়, কিরকম চুরি করলেও ভিক্টরি দেখাবে। মানুষের তো মান সম্মান ইজ্জত বলে থাকে, তাও এদের নাই। 32 নম্বর কি অপরাধ করেছে? 2টা বোন উত্তরাধিকার সূত্রে ওইটুকু পেয়েছিলাম, জনগণকে দান করে দিয়েছি, ট্রাস্ট করে দিয়েছি। এই ট্রাস্ট থেকে প্রায় 2400 মানুষকে আমরা সাহায্য করতাম, 1600-1700 ছাত্রছাত্রীদের আমরা স্টাইপেন্ড দিতাম, সব বন্ধ হয়ে গেছে। এই যে মানুষগুলি চিকিৎসা বা তাদের জীবনের যাত্রার জন্য টাকা দিয়ে সাহায্য করতাম ট্রাস্টের থেকে, আজকে তারা না খেয়ে মারা যাচ্ছে। সারা বাংলাদেশে আজকে হাহাকার। আবার বাংলাদেশটাকে ভিক্ষুকের জাতিতে পরিণত করলো। উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে সে উন্নয়নশীল দেশের মর্যাদায় থাকতে দিল না বাংলাদেশকে। এরা কারা? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এই বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল, বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতো। এই বাঙালি জাতিকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে উন্নত করে, যেখানে জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ উন্নত করে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে সেই আদর্শ বুকে নিয়ে স্বল্পোন্নত দেশ থেকে জাতির পিতার স্বপ্ন পূরণে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। সেটাও ধ্বংস হয়ে গেছে, করতে পারলো না। এই 26 থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল, আমরা যখন উৎসব করব উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে তখন সকলের চোখের পানিতে বাংলাদেশ ভাসছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা প্রত্যেকটা কৃষক লীগের নেতাকর্মী, আপনারা যা যা এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, তাদের নিয়ে আন্দোলন শুরু করেন। আপনারাই তাই সময় দেন, আন্দোলন করেন যে কৃষকের যা যা প্রয়োজন সব তাদের দিতে হবে। ফসল উৎপাদনে যা যা দরকার, আমরা তো রিসার্চ করি, এমনকি পাটের রিসার্চ করে পাটের জন্ম রহস্য আমরা উদ্ভাবন করেছি। তৈরি তরকারি, ফল মূল সবকিছু আমরা শুধুমাত্র গবেষণার মাধ্যমে উৎপাদন দ্বিগুণ 3 গুণ আমরা বৃদ্ধি করতে পেরেছি। আজকে কেন আবার সব বন্ধ হয়ে যাবে? কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেবো না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃষক শ্রমিকের পাশে দাঁড়ান, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে ইউনূস। মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে চোরের মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? জনগণ পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। লেখাপড়া করা যাবে না, সব ধ্বংস। দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন